আমাদের আজকে ফাউন্ডেশন ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমাদের পেইড কোর্সে থাকেন, দেখা যাচ্ছে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার লেকচারে গিয়ে বলেন যে স্যার কি পড়বো কি পড়বো না। দেখা যাচ্ছে বাংলায় মার্কস তোলা খুব সহজ, কিভাবে আমরা 20+ মার্কস তুলতে পারি, কোন টপিকগুলোর উপর আমরা বেশি গুরুত্ব দিব, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে আলোচনাটা আপনার জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার, ঠিক আছে? যে পড়াশোনার শুরুতেই আমরা আসলে কি টাইপের টপিকগুলো পড়লে বাংলায় কমন পাবো এবং কি সর্বোচ্চ মার্কস পাবো। দেখা যাচ্ছে আপনি ইংরেজি, ম্যাথ কিংবা আইসিটি ওই সাবজেক্টগুলোতে আপনি যেমন গুরুত্ব দেন, ঠিক তেমন গুরুত্ব যদি আপনি বাংলায় দেন এবং যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো যদি পড়েন, তাহলে আমাদের মার্কসটা কি হয়ে যায় বলেন তো? বেশি চলে আসে। হ্যাঁ, আর এই জন্য আমাদের প্রিলিমিনারি কি হয়ে যাবে বলেন তো? কনফার্ম হয়ে যাবে। ওকে, যে তাহলে ভাইয়া কোন কোন টপিকগুলো গুরুত্ব দিব এবং যেই টপিক পড়বো এটা এমনভাবে পড়বো এই টপিকে যেন কোনো ধরনের দুর্বলতা আমাদের না থাকে, উইক পয়েন্ট না থাকে। দেখেন, আগে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করতো, বুয়েট প্রশ্ন করতো, বিজনেস ফ্যাকাল্টি প্রশ্ন করতো, আইবিএ প্রশ্ন করতো, তারপর কি করছে বিএবিএম প্রশ্ন করছে, এখন আবার কি ঢাকা ভার্সিটির আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে, বিজনেস ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে। তার মানে দেখেন একটা পর একটা কোশ্চেনের কি হচ্ছে বলেন তো? সিস্টেম চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা এখন এই মুহূর্তে কোন সিস্টেমে পড়বো, কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিব, কিভাবে প্রশ্ন আসবে, সব নিয়ে আলোচনা করব। ধরেন একটা টপিক, এই টপিক থেকে বেসিক থেকেও প্রশ্ন আসতে পারে, আবার কি অ্যাডভান্স থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে। যেমন বেসিক দরকার তেমনি আমার অ্যাডভান্সও দরকার। যেমন আমার কি বেসিক কোশ্চেন মানে সিম্পল কোশ্চেনগুলো দরকার, তেমনি আমার কি ডিপ কোশ্চেনগুলো দরকার। তার মানে আমি যখন একটা টপিক পড়াবো তখন আপনাকে আমি টপিকে কোনো লাইন, কোনো লেটার, কোনো বর্ণ আমি কি গ্যাপ রাখতেছি না। তাহলে আপনার কেন গ্যাপ থাকবে? আপনি কেন পিছিয়ে থাকবেন? তো পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। যেই টপিকগুলো দেখাবো এই টপিকগুলোতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আমি যা পড়াবো এটা আপনি নোট করে রাখবেন। পাশাপাশি আপনি কি করবেন, আরও 2-3টা বই আমাদের লেকচার শিট আছে, এগুলো দিয়ে নোটটা আরও কি করবেন, সুন্দর করে সাজিয়ে নেবেন, তাহলে আপনার জন্যই ভালো হবে। আর এই নোটটাই পড়বেন, আশা করি নোট থেকেই আমাদের কি সকল ধরনের প্রশ্ন কি কমন পেয়ে যাব আমরা। ঠিক আছে, চলেন তাহলে স্টার্ট করি। ওকে, তাহলে দেখেন আমাদের ব্যাংকের বাংলা প্রশ্ন বিশ্লেষণ। ঠিক আছে, সবাই একটু শিরোনাম দেন। লিখেন বাংলা প্রশ্ন বিশ্লেষণ। বাংলা প্রশ্ন বিশ্লেষণ। ওকে, তাহলে আমাদের টোটাল মার্কস কত বলেন তো? 25। ঠিক আছে, কি কি থেকে প্রশ্ন আসে আগে দেখে নি। হ্যাঁ, বাংলা প্রশ্নের ধরন। এখন আমাকে বলেন ধরন বানানে দন্তন হবে নাকি মূর্ধন্য হবে? ধরন বানানে দন্তন হবে নাকি মূর্ধন্য হবে? ঠিক আছে, এই বানানটা আমরা ভুল করি। ঠিক আছে, কি বানান? ধারণ হচ্ছে মূর্ধন্য, ধারণ কি বলেন তো? মূর্ধন্য। ওকে, আর ধরন কি বলেন তো? দন্তন। তাহলে ধরন হচ্ছে দন্তন আর ধারণে কি বলেন তো? মূর্ধন্য। মনে থাকবে কি? আবার বলতেছি, ধরন হচ্ছে দন্তন আর ধারণে কি বলেন তো? মূর্ধন্য। ধরন হচ্ছে কি বলেন তো? দন্তন আর ধারণে কি বলেন তো? মূর্ধন্য। ওকে, ধারণ শব্দটা কোত্থেকে আসছে? ধৃ থেকে। ঠিক আছে, ধৃ থেকে। আর ধরন হচ্ছে একটা ক্রিয়া শব্দ, ক্রিয়াজাত, এই জন্য এটা কি বলেন তো? দন্তন। ওকে, আচ্ছা, তাহলে প্রথমেই লিখেন ব্যাকরণ, তারপর লিখেন সাহিত্য, তারপর লিখেন বিরোচন। যারা একদম সহজভাবে বাংলাকে গুছিয়ে নিতে চান তাদের জন্যই আজকের এই ক্লাস। আবারও বলতেছি, যারা ব্যাংকের জন্য সহজভাবে বাংলাকে গুছিয়ে নিতে চান তাদের জন্যই আজকের ক্লাস। এই ক্লাসটা আপনার করার পর বাংলার যে টোটাল যে চিন্তা ভাবনা, টোটাল যে টেনশন, এই আজকের ক্লাসের পর আপনার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনার 6 নাম্বার 7 নাম্বার লেকচারে গিয়ে বলতে হবে না ভাইয়া কি পড়বো কি পড়বো না, এগুলো বলা প্রয়োজন নেই। ওকে, ব্যাকরণ থেকে আমাদের প্রশ্ন আসে 12 থেকে 13টা। কয়টা প্রশ্ন আসে বলেন তো? 12 থেকে 13টা। প্রত্যেকটা পরীক্ষায় যদি আমরা অ্যাভারেজ কি করি, হিসাব করি, তাহলে 11টা 12টা 13টা প্রশ্ন কি আমরা ব্যাকরণ থেকে পাই। ঠিক আছে, সাহিত্য থেকে আমরা কয়টা প্রশ্ন পাই? 9টা অথবা 10টা। কয়টা প্রশ্ন পাই? অ্যাভারেজ 9টা অথবা 10টা প্রশ্ন পাই। বিরোচন থেকে কয়টা প্রশ্ন পাই? মাঝে মাঝে 4টা পাই, মাঝে মাঝে কয়টা পাই বলেন তো? 5টা পাই। তাহলে টোটাল আমাদের কোশ্চেন কয়টা হলো বলেন তো? 25টা। কয়টা হলো? 25টা। এই 25টা কোশ্চেন থেকে কিভাবে আমি 22+ মার্কস কনফার্ম করতে পারবো?
22 প্লাস মার্কস কনফার্ম করতে পারবো, এটাই হচ্ছে আমরা আজকে দেখাবো। আবারও বলতেছি ভাই, আমি রনি নান্দালের, কেমন আছেন? রনি কেমন আছিস ভাই? ভালো আছিস? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এই 25 মার্কসের মধ্যে কিভাবে 22 প্লাস কনফার্ম করতে পারবো, এইটার জন্য আজকের ক্লাস। ঠিক আছে, আপনি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই প্যাটার্নে পড়লে আমি হয়তো বা 22 প্লাস কি কনফার্ম করতে পারবো। ওকে, তাহলে ব্যাকরণে আমাদের 12 অথবা 13 মার্কস, সাহিত্যতে 9 অথবা 10 মার্কস, বিরোচনে 4 অথবা 5 মার্কস। এখন আসেন যে আমরা কি করে জানেন ব্যাকরণটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, ব্যাকরণ সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কিন্তু ভাই ব্যাকরণে তো 25 মার্কস না, আপনারা তো এই তিনটাতে কি সুন্দর করে তিনটাতে কি দিতে হবে, আপনার টাইম দিতে হবে। যেমনি ব্যাকরণে টাইম দিবেন তেমনি আপনার সাহিত্যে টাইম দিতে হবে, তেমনি আপনার কি বিরোচনে টাইম দিতে হবে। বিরোচনটা যদি আপনার একবার পড়ে রাখেন, একবার যদি ভালো করে পড়ে রাখেন, তাহলে আপনি বারবার সব পরীক্ষায় বিরোচন থেকে কি প্রশ্ন আপনি পাবেনই পাবেন। এই জন্য আমার তিনটাতে টাইম দেওয়া উচিত। তাহলে তিনটাতে যদি আমি কি ভালো করে টাইম দিয়ে শেষ করতে পারি, তবেই আমি 22 প্লাস কি করতে পারবো বলেন তো, তুলতে পারবো পরীক্ষায় প্রিলিমিনারিতে। ওকে, এখন আসেন ব্যাকরণ কোন টপিকগুলো পড়লে আমরা এই 12 অথবা 13 কি কনফার্ম করতে পারবো, সাহিত্যের কোন টপিকগুলো পড়লে আমরা 9 অথবা 10 কে কনফার্ম করতে পারবো, বিরোচন কিভাবে পড়লে, কোন ওয়েতে পড়লে, কোনগুলোর উপর বেশি গুরুত্ব দিলে 4 অথবা 5 মার্কসকে আমরা কনফার্ম করতে পারবো। এখন এটা দেখাবো। এই পর্যন্ত আমরা কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আমাদের এটা তো অন করে না, কারো কোনো কোয়েশ্চেন আছে কমেন্টস করতে পারেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। দেখেন ব্যাকরণে আমরা কোন টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, 1 নম্বর লিখেন ধ্বনীয় বর্ণ, 2 নম্বর লিখেন বানান, 3 নম্বর লিখেন ধ্বনি পরিবর্তন, 4 নম্বর লিখেন পদ প্রকরণ, 5 নম্বর লিখেন শব্দের শ্রেণীবিভাগ, 6 নম্বর লিখেন উপসর্গ। প্রতিনিয়ত সবাই দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক স্টুডেন্টের কাছে আছে, তারা একটা কোশ্চেন করে ভাইয়া কিভাবে পড়লে ভালো মার্কস পাবো, কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিব। কিন্তু আমরা ব্যাংকের ফাউন্ডেশন কোর্সে কি প্রত্যেকবারে দেখাই দিই এই টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দিব, তারপরে এই কোশ্চেনটা করে থাকে। এই জন্য আপনাদের শুরুতে এই ক্লাসটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে কি সমাস, 8 নম্বর লিখেন উচ্চারণ, নিউ টপিক। হ্যাঁ, 9 নম্বর লিখেন অক্ষর ও অভিধান, অক্ষর ও অভিধান। 10 নম্বর লিখেন কারক বিভক্তি। 11 নম্বর লিখেন প্রকৃতি প্রত্যয়। 12 নম্বর লিখেন অপপ্রয়োগ। 13 নম্বর লিখেন বাচ্য, তারপর লিখেন জ্যোতি চিহ্ন, তারপর লিখেন দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ। ঠিক আছে, সবাই একটা এসএস দিয়ে নেন। হ্যাঁ, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, 14 নম্বর লিখেন সন্ধি, এটা লিখে রাখেন। ওকে, কাজে আসবে। 14টা টপিক আমরা পড়বো এবং কিভাবে পড়বো, কোন ওয়েতে প্রশ্ন আসে সব আলোচনা করবো এখন। ঠিক আছে, তাহলে ধ্বনীয় বর্ণ, বানান, ধ্বনি পরিবর্তন, পদ প্রকরণ, শব্দের শ্রেণীবিভাগ, উপসর্গ, সমাস, উচ্চারণ, অক্ষর ও অভিধান, কারক বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, অপপ্রয়োগ, বাচ্য, জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, দ্বিরুক্ত শব্দ, আর কি বলেন তো সন্ধি। এখন আসেন যে ভাইয়া এই টপিকগুলো পড়লে কি শতভাগ কমন পাবো? হ্যাঁ, এই টপিকগুলো পড়লে আমরা শতভাগ কমন পাবো।
এরপরও যদি বলেন ভাইয়া এখান থেকে একটু কমায় দেন, কারণ আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা কি সারা জীবন কি সায়েন্সের সাবজেক্ট পড়ে আসছি, আমরা বাংলা খুব কম পড়ি, বাংলা ব্যাকরণ পারি না বললেই চলে, তাদের জন্য আমি আরেকটু শর্ট করে দিচ্ছি, যে টপিকগুলোতে 3টা স্টার দিবেন, সবাই একটু দিয়ে দেন। হ্যাঁ, ধ্বনীয় বর্ণ থেকে মাস্ট বি আমরা প্রশ্ন পাবোই। আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষায় প্রশ্ন দেন, আপনি ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্ন পাবেন, মানে কি পাবেনই, ঠিক আছে। আপনি বাংলাদেশের যে কোনো কোশ্চেনে পরীক্ষা দেন, আপনি বানান থেকে প্রশ্ন কি পাবেনই পাবেন, ঠিক আছে। ধ্বনি পরিবর্তন, একটা সময় ব্যাংকের জন্য ধ্বনি পরিবর্তন কি ছিল বলেন তো? ফরজ ছিল, যেখান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে, বুঝছেন। ইদানিং হচ্ছে কি মাঝে মাঝে কি কোশ্চেন দিচ্ছে, মাঝে মাঝে কি একটু কম বেশ করে দিচ্ছে আর কি ধ্বনি পরিবর্তন থেকে, বাট আমাদের এটা খুব ভালো করে জেনে রাখতে হবে। ইসলামী ব্যাংকের জন্য শর্ট কোনো সাজেশন দিলে ভালো হয়, ঠিক আছে। দিবে ক্লাস আছে না ইসলামী ব্যাংকের ভাইয়া, সাজেশন ক্লাস সমন স্যার ক্লাস নেবে, হ্যাঁ করে নিন। পদ প্রকরণ থেকে মাস্ট বি আমাদের প্রশ্ন কি আসবেই আসবে, ঠিক আছে। পদ প্রকরণ থেকে আসার মতো অনেক 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 কোশ্চেন আছে, এবং কি আপনারা পারা না পারার মতো অনেক কোশ্চেন আছে, ঠিক আছে। এবং এই নতুন বই, নতুন ব্যাকরণ বইটা আমাদের খুব ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে। আমরা যেমন মনির চৌধুরীর পুরাতন ব্যাকরণটা ফলো করি, তেমনি আমাদের কি 19-এর যে এখন রানিং নতুন ব্যাকরণ বই আছে, এটা আমাদের খুব ভালো করে ফলো করতে হবে, কারণ রানিং আমরা দেখতেছি এই বই থেকে আমাদের অনেক কোশ্চেন কি কমন পড়ছে, কিংবা অপশনে নতুন ব্যাকরণ বইয়ের কি অনেক কিছু কি অপশনে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা নতুন ব্যাকরণ বই থেকে আমরা এটা ফলো করব, ওকে। শব্দের শ্রেণীবিভাগ মাস্ট বি ইম্পর্টেন্ট, মাস্ট বি, ঠিক আছে, 3টা স্টার দেন। উপসর্গ মাস্ট বি ইম্পর্টেন্ট। কিছুদিন আগে ব্যাংকে শুধু উপসর্গ থেকে 2টা প্রশ্ন চলে আসছে, শুধু উপসর্গ থেকে কয়টা প্রশ্ন আসছে? 2টা। সমাস কোনো কথাই নাই, 3টা স্টার দেন, 3টা স্টার দেন, ওকে। উচ্চারণ নিউ টপিক, একদম নিউ টপিক। এই টপিকটা আমরা এসএসসিতে খুব অল্প পড়েছি, এইচএসসিতে খুব অল্প পড়েছি, বাট এটার বেসিকটা আমাদের অনেকের উইক, আবার অনেকে মোটামুটি পারেন, ঠিক আছে। বাট এই উচ্চারণ টপিকটা এট দিস মোমেন্টে আমাদের ব্যাংক জবে কি একটা পর একটা প্রশ্ন উচ্চারণ থেকে দিচ্ছে, এবং অনেক কোশ্চেন আমাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এই টপিকটা আমাদের খুব ভালো গুরুত্ব সহকারে পড়লে হয়তো আমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাব। 3টা স্টার দেন। অক্ষর অভিধান, এটাও নতুন টপিক, এটাও নতুন টপিক। এতদিন অক্ষর থেকে প্রশ্ন দিচ্ছে, এখন দেখা যাচ্ছে অভিধান থেকেও টপিক মানে কোশ্চেন দিচ্ছে, অভিধান থেকেও কোশ্চেন দিচ্ছে। এখন অভিধান টপিকটা আমরা এসএসসিতে পড়ি নাই, এইচএসসিতে পড়ি নাই, একাডেমিকে পড়ি নাই, মানে কোনো সময়ই দেখা যায় অভিধান টাচ করা হয় নাই, বাট এখন আমাদের ব্যাংক জবের জন্য অভিধান অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এই যে আপনি দেখেন ইসলামী ব্যাংকের পরীক্ষা, এই পরীক্ষা অভিধান থেকে একটা প্রশ্ন কি চলে আসতে পারে, ঠিক আছে। এবং অভিধান টপিকটা খুব সহজ, আপনি যদি বুঝেন তাহলে আপনি 1 মিনিটের সমাধান কি করতে পারবেন, আর যদি না বুঝেন তাহলে জীবনেও পসিবল না এটা কি পারা, মানে এতটা কঠিন। যদি বুঝেন, বুঝার মতো বুঝেন, তাহলে কি ভেরি ইজি, ভেরি ইজি। আর যদি না বুঝেন তাহলে এটাই হচ্ছে সবচেয়ে কঠিন টপিক, বুঝছেন। তার মানে বুঝার জন্য একটু টাইম, টার্নিং পয়েন্ট আপনাদের দিতে হবে, ঠিক আছে। তাহলে হয়তোবা এই টপিকটা আপনার জন্য কি একদম কি পানির মতো সহজ হয়ে যাবে। কারক বিভক্তি একটা সময় অনেক 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 বেশি গুরুত্ব ছিল, বাট এখন ইদানিং আমরা কি দেখতেছি যে একটু কম গুরুত্বপূর্ণ, বাট পড়তে হবে আর কি, হ্যাঁ। প্রকৃতিবোধ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আমরা কি প্রশ্ন পাবো, মানে কি পাবোই পাবো, পাবোই পাবো। প্রকৃতিবোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপপ্রয়োগ এতটা না, মোটামুটি। বাচ্চা যদি জন্য দীর্ঘ হবে, 3টা টপিক একসাথে দিয়েছে ছোট ছোট, মাঝে মাঝে দেখা যায় বাচ্চা থেকে 2টা প্রশ্ন দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে দেখা যায় জ্যোতি চিহ্ন থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে দ্বিরুক্ত শব্দ থেকে প্রশ্ন দিচ্ছে, এই জন্য কি 2টা স্টার দিয়ে রেখেছি। সন্ধি থেকে আগে বেশি গুরুত্ব ছিল, বাট এখন গুরুত্বটা একটু কম, কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, এখন আসেন তাহলে এই 14টা টপিক আমরা কি করব বলেন তো, অনেক বেশি গুরুত্ব সহকারে পড়ব। প্রথমে আমরা যে ধ্বনীয় বর্ণ নিয়ে আলোচনা করি, ঠিক আছে, যে ভাইয়া ধ্বনীয় বর্ণ থেকে কি টাইপের প্রশ্ন আসে, ধ্বনীয় বর্ণ থেকে কি টাইপের প্রশ্ন আমরা ব্যাংক জবে পাবো, এই সামনে ইসলামী ব্যাংকের পরীক্ষায় পাবো, ঠিক আছে। যদি আমি বলি ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্নের ধরনগুলো আপনারা একটু শুনেন, আপনারা কিছু কিছু আনসারও কি কমেন্টে করবেন, আমি কোশ্চেন করতেছি। বলেন প্রথম কোশ্চেন, মৌলিক স্বরবর্ণ কয়টি? বলেন মৌলিক স্বরবর্ণ কয়টি? দেখি তো একটু কমেন্ট করেন তো সবাই। বাহ বাহ, ভেরি গুড। বলা যাচ্ছে না কারণ সবাই আনসার ভুল করতেছেন। আল্লাহ, যারা যারা আনসার দিচ্ছেন কিন্তু সবার আনসার ভুল, সবার আনসার ভুল। দেখেন এই টাইপের বেসিক নিয়ে গেলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব, ঠিক আছে। আচ্ছা, মৌলিক স্বরবর্ণ 7টা না, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। কয়টা বলেন তো? 6টা। এই মৌলিক স্বরবর্ণ কয়টা?
6টা। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি 7টা। দেখেন স্বর অ, স্বরা আ, রস্ব ই, রস্ব এ, ও, তারপরে এ, এইগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, কিন্তু যদি প্রশ্ন আসে মৌলিক স্বরবর্ণ কয়টি, তাহলে আনসার হবে 6টি। কয়টি আনসার? 6টি। কজ এই ইয়াটা বাদ, এই ইয়াটা কি বলেন তো? বাদ। এটা আমরা শুধু ধ্বনির ক্ষেত্রে উচ্চারণ করি। যেমন আমরা যদি লিখি মেলা, ঠিক আছে, কি লিখি বলেন তো? মেলা। তাহলে এর উচ্চারণ কি হবে? দেখেন মেলা, এটা শুধু আমরা ধ্বনির ক্ষেত্রে ব্যবহার করি। মেলা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? ধ্বনির ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু কখনো কি আমরা এটা বর্ণের মধ্যে লিখেছি, দেখেছি? না, এটা আমরা উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, বাট বর্ণের মধ্যে আমরা কখনো দেখি নাই। তাহলে এটা যদি আমরা বাদ দেই, তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টা হবে বলেন তো? 6টা। মৌলিক স্বরবর্ণ কয়টা হবে? 6টা। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টা আর মৌলিক স্বরবর্ণ কয়টা? 6টা। তাহলে আপনাদের কোশ্চেন আমি কি করেছিলাম? মৌলিক স্বরবর্ণ কয়টি? তাহলে আর কি ভুল হবে এটা আমাদের? বলেন, মৌলিক স্বরবর্ণ 6টি, এটা কি আর ভুল হবে? এরপর থেকে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? দেখেন, নিম্নের কোনটি মূর্ধাজাত বর্ণ? নিম্নের কোনটি মূর্ধাজাত বর্ণ? দেখেন তো পারেন কিনা? রস্ব ই, রস্ব রি, তারপর ওই, পারবেন কিনা দেখেন। নিম্নের কোনটি মূর্ধাজাত বর্ণ? বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার প্রশ্ন। নিম্নের কোনটি মূর্ধাজাত বর্ণ? ভেরি ইজি কোয়েশ্চেন, কিন্তু কি আমরা যারা পড়ি না তারা কিন্তু পারবো না। ঠিক আছে, নিম্নের কোনটি মূর্ধাজাত বর্ণ? নিম্নের কোনটি মূর্ধাজাত বর্ণ? দেখেন তো পারেন কিনা? ওকে, সি। আচ্ছা, তার মানে রি। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে মূর্ধাজাত বর্ণ। কিভাবে মূর্ধাজাত বর্ণ? আপনি 5টা বর্ণ উচ্চারণ করেন। ঠিক আছে, 5টা বর্ণ বলেন। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। দেখছেন জিহ্বার মাথা কোথায় গিয়ে লাগতেছে? দাঁতের শেষ ভাগ আর তালুর মাঝখানে একটা খাঁচকাটা জায়গা আছে, বুঝছেন? একটা উঁচু নিচু জায়গা আছে, এটাকে বলা হয় মূর্ধা জায়গা। কি বলা হয় বলেন তো? মূর্ধা বলা হয়। তাহলে আবার একটু বলেন, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই যে উঁচু নিচু জায়গাটা, এখান থেকে আপনার মূর্ধাজাত বর্ণগুলো কি উচ্চারিত হয়। এখন আপনি উচ্চারণ করেন রি, সবাই একটু উচ্চারণ করেন রি, রি। দেখেন জিহ্বার মাথা ওখানে যাচ্ছে, লাগতেছে না, কিন্তু ওই পর্যন্ত যাচ্ছে, এই জন্য এটাকে কি বলা হয়? মূর্ধাজাত বর্ণ। কি বলা হয় বলেন তো? মূর্ধাজাত বর্ণ। কি বলা হয়? মূর্ধাজাত বর্ণ। আমরা কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝছি? পারবো আমরা? সবাই একটু বলেন পারবো কিনা বলেন। বাহ, মিন্ময়ী মাটি, ঈশান রয়, পলিশ আক্তার, বাহ, ভেরি গুড, ভেরি গুড। পারবো কিনা? পারবো। এখান থেকে প্রশ্ন আসলে, এটা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষার প্রশ্ন আসতে পারে। বলেন, অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি কয়টি? দেখেন তো পারেন কিনা? অর্ধ স্বরধ্বনি কয়টি? আশিকুর রহমান রাজু, ওয়াও, আনসার ভুল। তানহা, আনসার ভুল আপু। লামিয়া তালুকদার 2। একের পর এক মানে বাড়তেছে আস্তে করে, তাই না? আচ্ছা, মুস্তাকিম আল হাসান, জি স্যার 8টা। এই ভিভো V2434, বাহ, ভেরি গুড, আনসার রাইট। আচ্ছা, অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টা। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসতে পারে। কি কি বলেন তো? রস্বই রস্যু এ ও, বলেন তো কি কি? রস্বই রস্যু এ ও, এই 4টা কি বলেন তো? অর্ধ স্বরধ্বনি। এই 4টা কি বলেন তো? অর্ধ স্বরধ্বনি। এখান থেকে আমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা সংখ্যা কয়টা? 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 ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা মনে রাখতে পারি 8 সমস্ত 32 ভাগের 10। 8 সমস্ত 32 ভাগের 10। ঠিক আছে, 8 হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা, 32 হচ্ছে কি পূর্ণমাত্রা, আর 10 কি বলেন তো? মাত্রাহীন। ঠিক আছে, আবার বলতেছি, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা সংখ্যা হচ্ছে 8টা, পূর্ণমাত্রা হচ্ছে 32টা, আর 10টা কি বলেন তো? মাত্রাহীন। 10টা কি বলেন তো? মাত্রাহীন। আবার বলতেছি, 8 সমস্ত 32 ভাগের 10। তাহলে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টা? 8টা। কয়টা? 8টা। পূর্ণমাত্রা কয়টা? 32টা। কয়টা? 32টা। আর মাত্রাহীন কয়টা বলেন তো? 10টা। এখন যদি বলা হয় স্বরবর্ণে পূর্ণমাত্রা কয়টা? 6টা।
এগুলো আমরা জানি কি কি, স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ, রস্ব, দীর্ঘ, এগুলো একদম আমরা আত্মস্থ। ব্যঞ্জন স্বরবর্ণে অর্ধমাত্রা কয়টা? একটা। রি মাত্রাহীন কয়টা? চারটা। কি কি? এ, ওই, উ, ও। তার মানে স্বরবর্ণ আমরা জানি। আর বাংলা বর্ণমালা এটা যদি আপনি জানেন তাহলে আপনি ব্যঞ্জন বর্ণ খুঁজে পাবেন, ব্যঞ্জন বর্ণ খুঁজে পাবেন। কেমনে মনে রাখবেন? আচ্ছা, আমরা 8 এইভাবে লিখি না, তাহলে বলতে পারি না অর্ধমাত্রা। তাহলে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টা? 8টা। 32-এর উপর লম্বা একটা রেখা দেখতেছেন না, লম্বা একটা রেখা। তাহলে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা সংখ্যা কয়টা বলেন তো? 32টা। কয়টা? 32টা। 10-এর উপর কোনো মাত্রা আছে? নাই, একদম ফাঁকা। তাহলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টা? 10টা। কয়টা? 10টা। তাহলে আমরা কেমনে মনে রাখবো বলেন তো? 8 সমস্ত 32 ভাগের 10। কিভাবে মনে রাখবো? 8 সমস্ত 32 ভাগের 10। ক্লিয়ার? মনে থাকবে নাকি থাকবে না বলেন? এরপর আসেন, আপনারা সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত, ঠিক আছে, এই জিনিসগুলো কি পড়ছেন? এখান থেকে একটা প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন আসে। মৌলিক স্বরধ্বনি উচ্চারণের স্থান কয়টা? 7টা। সম্মুখ উচ্চতর প্রসৃত, পশ্চাৎ উচ্চতর গোলাকৃত, কেন্দ্রীয় উচ্চতর বিবৃত, ঠিক আছে, তারপর উচ্চ, উচ্চ মধ্য, তারপর নিম্ন মধ্য, নিম্ন। এই চার্ট থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, এই চার্ট থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। এই চার্টটা খুব 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 ভালো করে আমাদের পড়তে হবে, ঠিক আছে। যদি এখন তো দেখানোর সময় নাই, বাট আমরা যখন ধ্বনীয় বর্ণ পড়বো তখন আমরা এই চার্ট থেকে পারবো। আমি জাস্ট একটা কোশ্চেন ধরতেছি, আপনারা পারেন কিনা দেখেন। পশ্চাৎ উচ্চতর গোলাকৃতির, পশ্চাৎ উচ্চতর গোলাকৃতির, পশ্চাৎ উচ্চতর গোলাকৃতির উচ্চের সংবৃতের উদাহরণ কোনটি বলেন? পশ্চাৎ উচ্চতর গোলাকৃতির উচ্চের সংবৃতের উদাহরণ কোনটি? আজকে ক্লাসটা আপনার এই যে সামনে কিন্তু কি ইসলামী ব্যাংকের পরীক্ষা আছে, এটার জন্য কাজে লাগবে। একদম সাজেশনমূলক একটা ক্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, টোটাল একটা সাজেশনমূলক ক্লাস হয়ে যাচ্ছে। আবারও বলতেছি, পশ্চাৎ উচ্চতর গোলাকৃতির উচ্চের সংবৃতের উদাহরণ কোনটি? বাহ বাহ, মুস্তাকিম আল হাসান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মিন মিন মুহিমাটি আনসার ভুল। সুবহান আনসার ভুল ভাইয়া। তারপর হচ্ছে আনাত এলাহি আনসার ভুল। তুষার হোসেন আনসার রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আনাত এলাহি আনসার রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আনসার কি হবে বলেন তো? রস্যউ। আনসার কি হবে? রস্যউ। তার মানে এই চার থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে পশ্চাৎ উচ্চতর গোলাকৃতির উচ্চের সংবৃত উদাহরণ কোনটি? সম্মুখ উচ্চতর প্রসৃতের উচ্চ মধ্যের, উচ্চ মধ্যের অর্ধ সংবৃতের উদাহরণ কোনটি? অর্ধ সংবৃতের কি উদাহরণ কোনটি? এই টাইপের প্রশ্ন কি আমরা এখান থেকে পেতে পারি, এখান থেকে কি পেতে পারি। তার মানে এই চারটা আমাদের কাছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে ধ্বনীয় বর্ণ থেকে আমরা কি টাইপের প্রশ্ন পাবো? আমরা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? 8টা চার্ট আছে বর্গীয় বর্ণের, অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ, এই চার্ট থেকেও আমাদের কি প্রশ্ন আসে। তাহলে ধ্বনীয় বর্ণের এই জিনিসগুলো যদি আমরা কি মাখন জিনিসগুলো গুরুত্ব বেশি দেই, ক্রিম জিনিসগুলো টান দিয়ে নিয়ে আসি এবং ভালো করে পড়ি, ভালো করে মাথায় রাখি, তাহলে এই টাইপের প্রশ্ন আমরা পারবো, মানে পারবই, ঠিক আছে। এই বুঝতে পেরেছেন সবাই? নতুন ব্যাকরণে আছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। অনুবর্ণের কয়টা ধরন? 3টা। কি কি? ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। বলুন তো কি কি? ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। তাহলে এতক্ষণ যা যা আলোচনা করছি আমাদের ধ্বনীয় বর্ণ থেকে কি এই টাইপের প্রশ্ন কি চলে আসবে। তাহলে সবাই কি বুঝছি আমরা? যদি বুঝে থাকি সবাই একটু কমেন্টে ইয়েস লিখি, কমেন্টে ইয়েস লিখি। 2 নম্বর দেখেন বানান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। একটা সময় আসতো শুধু কি একটি শুদ্ধ আর একটা অশুদ্ধ বানান, আর এখন কি আসে বলেন তো? বানান গুচ্ছ আসে। কি আসে বলেন তো? বানান গুচ্ছ আসে। 2টা 3টা বানান আসে। কয়টা বানান আসে? 2টা 3টা বানান আসে, যে বানান গুচ্ছ কোনটি শুদ্ধ। এই জন্য আপনার কি ইজি বানান, যেটা একদম সহজ সিম্পল, এটাও পড়তে হবে, আবার যেটা কি অনেক কঠিন এটাও কি আমাদের পড়তে হবে। আমি কয়েকটা বানান দিচ্ছি, আপনারা দেখেন ধরতে পারেন কিনা, মানে রাইটটা আপনারা কি ধরতে পারেন কিনা এটা দেখেন, ঠিক আছে। বলেন ব্যবহারিক কোনটা রাইট? ব্যবহারিক কোন বানানটা রাইট? ব্যবহারিক কোন বানানটা রাইট? উপরেরটা নাকি নিচেরটা? 1 অথবা 2 দিয়ে আনসার দিতে পারেন। ব্যবহারিক উপরেরটা রাইট নাকি নিচেরটা রাইট? দেখেন আপনারা কত যে ভুলে আছেন, কত যে ভুলে আছেন, এটাই কিন্তু এখন কি কমেন্টে দেখা যাচ্ছে। সবার আনসার ভুল, সবার আনসার ভুল, ঠিক আছে।
তাহলে আনসার রাইট কোনটা? 1 নাম্বার। আনসার রাইট কোনটা? 1 নাম্বার। কেন? রুলসটা হচ্ছে শব্দের শেষে ইক প্রত্যয়যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি ঘটে। শব্দের শেষে ইক প্রত্যয়যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি ঘটে। নর্মাল ব্যবহার বানানো হচ্ছে ব জফলা। নর্মাল ব্যবহার বানান কি? এটা ব জফলা। কিন্তু যখন আপনি ইক যুক্ত করবেন ব্যবহারিক, তখন সেটাতে কি হয়ে যাবে বলেন তো? ব জফলার সাথে একটা আকার হবে। ব জফলার সাথে কি হবে? একটা আকার হবে। মনে থাকবে নাকি ভুলে যাবো বলেন? এখন যদি আমি লিখি ব্যবসায়িক, এখন তো পারবেন, এখন তো বায়া শিখাই দিচ্ছে, এখন তো পারবেন, তাই না? বলেন ব্যবসায়িক কোনটা রাইট? ব্যবসায়িক কোন বানানটা রাইট? উপরেরটা নাকি নিচেরটা? বলেন ব্যবসায়িক কোনটা রাইট? উপরেরটা নাকি নিচেরটা? বাহ, এই যে ও রে সেরা। এখন সবাই পারতেছেন না? তার মানে শিখে দিলে পারা যাবে তো নাকি? শিখে দিলে শুধু পারা যাবে না, পরীক্ষার হলে পায়রা আমার কি ব্যংযোগ নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে টার্গেট থাকবে। ওকে, আচ্ছা এরপর আর কয়টা বানান দিয়ে দেখেন। বলেন দূরবীন কোন বানানটা রাইট? দূরবীন কোন বানানটা রাইট? বলেন দূরবীন। এক দুই এক দুই এক দুই। বাহ, দুইটা আনসার দিচ্ছি আমরা না? আচ্ছা এই পেজে যারা যারা আনসার দিচ্ছেন দ্রুত দ্রুত কমেন্ট করেন, ঠিক আছে? এক দুই, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা তার মানে কেউ কি আমরা রাইট করতেছি আর কেউ কি আমরা কি চমৎকারভাবে ভুল করতেছি, ঠিক আছে? এই ভুলটা এরপরে করা যাবে না। দূরবীন হচ্ছে কি উপরেটা রাইট নিচেরটা ভুল, উপরেটা রাইট নিচেরটা ভুল। এন্ড উপরেটা কেন রাইট? উপরেটা হচ্ছে রাইট হচ্ছে দূরবীন হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ বলেন তো? ফার্সি শব্দ। কেন ফার্সি শব্দ? কেন? কারণ এই দূরবীন দ্বারা হচ্ছে যন্ত্রের নাম বোঝাচ্ছে। আমরা একটা দূর দিয়ে রুলস পড়েছি, দূর দিয়ে দূরত্ব বোঝালে দ দীর্ঘ, দূর দিয়ে দূরত্ব না বোঝালে দ হ্রস্ব। এই রুলসটা কিন্তু আমরা পড়ছি। বাট এই জায়গায় দূরবীন দিয়ে কি দূরত্ব বোঝাচ্ছেন? দূরবীন একটা যন্ত্রের নাম এবং এটা ফার্সি শব্দ। কি শব্দ বলেন তো? ফার্সি শব্দ। এই জন্য দূরবীনে কি হবে? হ্রস্বকার। দূরবীনে কি হবে বলেন তো? হ্রস্বকার। মনে কি থাকবে? এই সবাই বলেন মনে কি থাকবে? আপনারা রেসপন্স করেন না কেন? রেসপন্স করতে হবে। ওকে, আচ্ছা এরপর আসেন আরেকটা বানান দিই। বলেন দূরদৃষ্ট কোনটা রাইট? দূরদৃষ্ট কোন বানানটা রাইট? বলেন উপরেটা নাকি নিচেরটা? দূরদৃষ্ট। এই যে এই পেজে যারা আসেন সবাই একটু কমেন্ট করেন দূরদৃষ্ট। এখান থেকে ডিরেক্ট কমনও পেয়ে যেতে পারেন। হ্যাঁ আচ্ছা, বাহ বাহ বাহ, আমাদের গ্রুপে ম্যাক্সিমাম হচ্ছে 2 দিচ্ছেন, 2 নাম্বার দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা 2 দিচ্ছেন সবার আনসার কি বলেন? আচ্ছা দেখি একটু পেজে কারা দিচ্ছেন। মুস্তাকিম আলহামরা 1। ওকে, যারা যারা 2 দিচ্ছেন সবার আনসার ভুল। সবার আনসার কি বলেন তো? ভুল। তো আমরা রাইট কোনটা? 1 নাম্বার। কেন 1 নাম্বার? কারণ দূরদৃষ্ট শব্দের অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। দূরদৃষ্ট শব্দের অর্থ কি বলেন তো? মন্দ ভাগ্য। এই সাবিনা আক্তার আনসার কিন্তু ভুল। দূরদৃষ্ট শব্দের অর্থ কি বলেন তো? মন্দ ভাগ্য। আর যেহেতু মন্দ ভাগ্য বোঝাচ্ছে তার মানে কি দূরত্ব বোঝাচ্ছে না, তার মানে কি দ হ্রস্বকার। কি হবে? দ হ্রস্বকার। দ হ্রস্বকার। বলেন পরিষেবা কোনটা রাইট? বলেন পরিষেবা কোনটা রাইট? পরিষেবা, পরিষেবা। 2 2 2 1 1 1 1 একটু ফাস্ট। আচ্ছা তার মানে আমরা অনেকে আনসার কি দিচ্ছি বলেন তো? আবারও অনেকে আনসার রাইট দিচ্ছি, অনেকে আনসার ভুল দিচ্ছি। আচ্ছা পরি হচ্ছে একটা উপসর্গ। তাহলে তৎসম শব্দে যদি ই কারান্ত উপসর্গ পাই, কোন কারান্ত উপসর্গ? ই কারান্ত। তাহলে ই কারান্ত উপসর্গ পাইলে এর পরে 100% মূর্ধন্য স। 100% কি বলেন তো? মূর্ধন্য। যারা যারা 2 আনসার দিয়েছেন সবার আনসার রাইট, আর যারা যারা 1 আনসার দিয়েছেন সবার আনসার ভুল। ঠিক আছে, তার আনসার কি হবে বলেন তো? পরিষেবা 2 হবে। কি হবে? 2 হবে। ওকে, এরপর দেখেন সেবা সমূহ। সেবা সমূহ
বলেন এখানে কোনটা রাইট, উপরেরটা নাকি নিচেরটা? সেবা সমূহ, উপরেরটা রাইট নাকি নিচেরটা রাইট? সেবা সমূহ 1 1 2 2 1 1 2 2 2 2 1 1 সেবা সমূহ 2 2 1 1 2 তাপস মণ্ডল 1। আচ্ছা ভেরি গুড। আচ্ছা যারা যারা আমরা এক আনসার দিয়েছি সবার আনসার ভুল, সবার আনসার কি ভুল। সেবা সমূহ, সমূহ হচ্ছে একটা বহুবচন শব্দ, যদি কোনো বহুবচন শব্দ কোনো মেইন শব্দের সাথে বসে তাহলে মাস্ট বি একসাথে বসবে। কোথায় বসবে বলেন তো? একসাথে, কোনোভাবে আলাদা বসবে না। কিন্তু আমরা ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে হসপিটালে যদি যাই আমরা ম্যাক্সিমাম জায়গায় সেবা সমূহ কি পাই? উপরেরটা পাই, আর উপরেরটা ভুল। উপরেরটা কি বলেন তো? ভুল। কোনটা রাইট বলেন তো? নিচেরটা রাইট। যেমন এলাকা ভিত্তিক, এলাকা একটা শব্দ, এসে যদি ভিত্তিক অ্যাড করি একটা বহুবচন শব্দ, তাহলে আমার কি করতে হবে বলেন তো? একসাথে লিখতে হবে। কি করতে হবে? একসাথে লিখতে হবে। গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক, গ্রামগুলো, সেবা সমূহ, ঠিক আছে? তার মানে কি একসাথে লিখতে হবে। আমরা কি বুঝতে পেরেছি এটা? সবাই কি বুঝছি? তারপরে আমার বানান থেকে অনেকভাবে অনেক টাইপের প্রশ্ন আসতে পারে, এই জন্য মিজান ভাইয়া আপনাদেরকে বেশি না 35 রুলস পড়াবে, 35 থেকে 38। এই 35 রুলসের মধ্যে বানান একদম প্যাকেট হয়ে যাবে, ঠিক আছে? কোনো ধরনের প্রবলেম থাকবে না, কারণ সকল ধরনের রুলস আমরা নিয়ে আসবো, টেকনিক নিয়ে আসবো, যে টেকনিকগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা আমাদের নাই। নাই মানে নাই, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা? ওকে। তারপর দেখেন 3 নাম্বার, ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন থেকে কিভাবে প্রশ্ন আসে? ধ্বনি পরিবর্তন থেকে 2 থেকে 3 ভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? ধ্বনি পরিবর্তন থেকে নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে ধ্বনির কোন পরিবর্তন, এই প্রশ্ন আসতে পারে। নাম্বার 2 হচ্ছে ডেফিনেশন আসতে পারে। কি আসতে পারে বলেন তো? ডেফিনেশন আসতে পারে। আর নাম্বার 3 হচ্ছে আপনার, নাম্বার 3 যে সমীকরণের উদাহরণ কোনটি, বিষমীকরণের উদাহরণ কোনটি, অন্তর্গতির উদাহরণ কোনটি, এই টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে। হ্যাঁ, আমি জাস্ট একটা সিম্পল কোশ্চেন দেখাবো, যেই কোশ্চেনটা আপনারা অনেকেই পারবেন না, একদম চ্যালেঞ্জ, অনেকেই পারবেন না। কোশ্চেনটা কি? কোশ্চেন আমাদের টার্নিং পয়েন্টের, এটা হচ্ছে পরীক্ষায় এই কোশ্চেনটা আছে, মানে এত ক্রিয়েটিভ একটা কোশ্চেন যেটা আসলে কি আপনার দেখলেই ভালো লাগবে। কোশ্চেনটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের, ধ্বনি পরিবর্তনের কোন পরিবর্তনের সাথে সন্ধির মিল আছে বলেন তো দেখি, কে পারবেন? ধ্বনি পরিবর্তনের কোন পরিবর্তনের সাথে সন্ধির কি আছে, মিল আছে? আর এট দিস মোমেন্ট আমাদের এই টাইপ কোশ্চেনগুলো আসে বেশি, এই টাইপ কোশ্চেন আমাদের কি বলেন তো আসে বেশি। বলেন কোনটার সাথে মিল আছে? ধ্বনি পরিবর্তনের, ধ্বনি পরিবর্তনের কোন পরিবর্তনের সাথে সন্ধির মিল আছে? কোশ্চেনটা দেখছেন আপনার কি পরিমাণে ক্রিয়েটিভ। আর এই ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আমাদের এখন ব্যাংক জবে আসতেছে। একটা সময় ব্যাংক জবে বাংলা কোশ্চেন অনেক ইজি আসতো, বাট এখন বাংলা কোশ্চেন ইজি আসে না, ক্রিয়েটিভ কোশ্চেন আসে। কি টাইপ কোশ্চেন আসে? ক্রিয়েটিভ। যে কোশ্চেনের আনসারটা আপনি যদি বেসিক অ্যাডভান্স দুইটাই ভালো করে পড়েন তাহলে আপনার কাছে এই কোশ্চেন হবে কি একদম সহজ, একদম সহজ। তার মানে কেউ আনসার দিতে পারেন নাই না, তাই নাকি? এটার আনসার হচ্ছে পরাগত সমীভবন। বলেন তো কি? পরাগত সমীভবন। তাহলে পরাগত সমীভবনের সাথে আমার কি আছে বলেন তো? সন্ধির মিল আছে। পরাগত সমীভবনের সাথে আমার কি আছে? সন্ধির মিল আছে। কি রকম ভাবে মিল আছে দেখেন, আমি যদি লিখি তৎ প্লাস জন্য, তৎ জন্য, এটা কি পরাগত সমীভবনের উদাহরণ না? বলেন এটা কি পরাগত সমীভবনের উদাহরণ না? তাহলে এটা কি সন্ধিতে আছে না? দুইটা বর্গীয় একসাথে থাকলে প্রথম বর্গীয় তুলে দিয়ে আমরা খণ্ডতা বসাবো, আর পরের বর্গীয় তুলে দিয়ে আমরা কি বর্গীয় কি বর্গীয় থাকবে। তাহলে তৎ জন্য কি হবে? তৎ প্লাস জন্য। তৎ জন্য কি হবে? তৎ প্লাস জন্য। বুঝছি নাকি বুঝি নাই বলেন? সহজ নাকি কঠিন? ওকে ওকে ওকে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আপনাদেরকে দেখায়, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন যে আসলে কি টাইপের কোশ্চেনগুলো কি প্রশ্ন প্রণেতারা করে। ধার ধ্বনির কোন পরিবর্তন? ধার ধ্বনির কোন পরিবর্তন বলেন? ধার ধ্বনির কোন পরিবর্তন? কে পারবেন? কেউ যদি পারেন আমি কিন্তু কি আপনাদেরকে চা খাওয়াবো, ঠিক আছে? দেখি কে পারেন। ধার ধ্বনির কোন পরিবর্তন? হঠাৎ করে একটু ঠান্ডা লাগে গেছে, আপনাদের ক্লাসটা আমি করতে পারতেছি না, মানে আরেকটু ইফোর্ট দিয়ে নিতে পারতেছি না আর কি। হ্যাঁ আচ্ছা, বলেন ধার ধ্বনির কোন পরিবর্তন?
আচ্ছা, একজন আনসার দিয়েছেন সরলরূপ, আরেকজন দিয়েছেন সম্প্রকর্ষ, আরেকজন দিয়েছেন বিষমীভবন, আরেকজন প্রগত সমীভবন। আচ্ছা, আনসার হচ্ছে আদি সরলরূপ। ঠিক আছে, কি বলেন তো? আদি সরলরূপ। মূলত পরীক্ষায় আসার কথা ছিল এরকম, উদার থেকে ধার। কি আসার কথা ছিল বলেন তো? উদার থেকে ধার। এই প্রশ্নটা যদি আসতো আমরা সবাই পারতাম, এই প্রশ্নটা আসলে আমরা কি সবাই পারতাম, কিন্তু প্রশ্নটা আসছে শুধু ধার, ধার ধ্বনির কোন পরিবর্তন। তাহলে এই প্রশ্ন আসলে আমরা তো আটকে যাবো, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো বুঝতে পারতেছি না ধার কোত্থেকে আসছে। তার মানে আপনি যখন ভালো করে পড়বেন, বুঝে পড়বেন, তাহলে আবার এই কোশ্চেনটা ধরতে পারবেন যে এই ধার তো উধার থেকে আসছে, তার মানে উঠা লোপ পাইছে, তার মানে কি আদি সরলরূপ। তার মানে কি বলেন তো? আদি সরলরূপ মানে কি বলেন তো? আদি সরলরূপ, আদি সরলরূপ, আদি সরলরূপ। সহজ না কঠিন বলেন? সহজ না কঠিন? এই টাইপের প্রশ্ন আসলে আমরা কি পারবো না? এই টাইপের প্রশ্ন আসলে আমরা পারবো কি না বলেন? তাহলে ধ্বনি পরিবর্তন থেকে এই টাইপের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। ধ্বনি পরিবর্তন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের খুব ভালো করে বেসিক টু অ্যাডভান্স পড়তে হবে, তাহলে আমাদের কোনো কোয়েশ্চেন বাদ যাবে না, মানে না। ঠিক আছে, তাহলে ধ্বনি পরিবর্তন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ধ্বনি পরিবর্তন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কি? 4 নাম্বার দেখেন, পদ প্রকরণ। 4 নাম্বার কি বলেন তো? পদ প্রকরণ। ঠিক আছে, তাহলে পদ প্রকরণ থেকে আমাদের কিভাবে প্রশ্ন আসবে? পদ প্রকরণ থেকে প্রশ্ন আসতে পারে অধিক ভোজন অনুচিত। এখন আপনাদের বাক্য চলে আসতে পারে, আগে তো শব্দ আসতো, এখন কি আসতে পারে বলেন তো? বাক্য আসতে পারে। অধিক ভোজন অনুচিত, অধিক ভোজন অনুচিত। তাহলে এই ভোজন কোন পদ বলেন? ভোজন কোন পদ? অধিক ভোজন অনুচিত, ভোজন কোন পদ? এখন বাক্য আসতে পারে আপনাদের। হ্যাঁ বলেন, যাদের যাদের আনসার রাইট তাদেরকে কিন্তু আমি কি আপনাদের ট্রিট দিব। হ্যাঁ, চা খায় না আমার কাছ থেকে। অধিক ভোজন অনুচিত, ভোজন কোন পদ বলেন? ক্রিয়াপদ, বিশেষণ, বিশেষ্য, বাবাচক। কি লিখছেন? ভাববাচক বিশেষ্য। লামিয়া তালুকদার সেরা, থ্যাংক ইউ সো মাচ লামিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার আনসার রাইট, আপনার আনসার রাইট। কোশ্চেন বাট কয়টা বলবো স্যার? ওকে, আচ্ছা, ঐশী রহমান আনসার রাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে ভোজনটা হচ্ছে কি? ভাববাচক বিশেষ্য। ভোজনটা কি বলেন তো? ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যটা কি? ভাববাচক বিশেষ্য কোনো কাজ করাকে ক্রিয়া বলে, কোনো কাজ করাকে কি বলে বলেন তো? ক্রিয়া বলে। আর যদি সেই ক্রিয়ার কি দেওয়া হয়, নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। সেটা কি বলেন তো? ভাববাচক বিশেষ্য। ভাববাচক কি বলেন তো? বিশেষ্য। ভাববাচক কি বলেন তো? বিশেষ্য। তাহলে কোনো কাজ করাকে ক্রিয়া বলে, আর সেই কাজের যদি কি দেওয়া হয়, নাম দেওয়া হয়, সেটা কি? ভাববাচক বিশেষ্য। যেমন সে যায়, এটাকে আমরা কি বলি? গমন। গমন হচ্ছে নাম। সে আসে, এটাকে আমরা কি বলি? আগমন। সে দেখে, এটাকে আমরা কি বলি? দর্শন। সে খায়, এটাকে আমরা কি বলি? ভোজন। সে শুয়ে থাকে, এটাকে আমরা কি বলি বলেন তো? শয়ন। তাহলে এই নামগুলো হচ্ছে কি? ভাববাচক বিশেষ্য। এই নামগুলো কি? ভাববাচক বিশেষ্য। বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? মনে থাকবে? এই ইসলামী ব্যাংকের পরীক্ষায় মনে কি থাকবে আমাদের, নাকি ভুলে যাব বলেন? লিখেন। এখন একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্ন যদি পারেন আবার চায়ের দাওয়াত আপনাদের। মিছিলটি সামনে এগিয়ে এলো, মিছিলটি সামনে এগিয়ে এলো। বলেন সামনে কোন পদ? সামনে কোন পদ? সামনে কোন পদ? মিছিলটি সামনে এগিয়ে এলো, সামনে কোন পদ? ওরে, স্থানবাচক ক্রিয়া। এ লামিয়াপু, ক্রিয়া কেমনে ভাই? আচ্ছা, সুবহান ক্রিয়া বিশেষণ, ঐশী রহমান অব্যয়, রাহাত লিখছে শুধু বিশেষণ। আচ্ছা, একটু ফাস্ট ফাস্ট সবাই একটু আনসার দে। আমি হচ্ছে আপনাদেরকে কোনোভাবে আপনারা পারেন না এই জিনিসটা বোঝাতে চাচ্ছি না, আমি বুঝাতে চাচ্ছি আমাদের পড়া দরকার এইভাবে, আমি এটা বুঝাতে চাচ্ছি। মন খারাপ করবেন না, ঠিক আছে ভাইয়া? এই জিনিসগুলো এত সুন্দর করে পড়ায় দিব আপনি ভাবতেও পারবেন না। আপনার খাতায় নোট থাকবে,
আপনি সুন্দর করে পড়বেন আর পরীক্ষা হলে কি ডিরেক্ট পেয়ে যাবেন, ঠিক আছে? একদম চিন্তা ভাবনার কোনো কারণ নাই, টেনশনের কি কোনো কারণ নাই। বাট আজকেরতে মন খারাপ করা দরকার নাই যে পারতেছি না কেন, কারণ এগুলো এইভাবে ডিপ আপনারা আগে পড়েন নাই, এই জন্য পারতেছে না। বাট পড়লে আমরা পারবো আর কি, হ্যাঁ। আর আমি কোয়েশ্চেন ধরতেছি কিসের জন্য? আপনাদেরকে বোঝানোর জন্য যে এভাবে আমাদের পড়া উচিত। আচ্ছা, নাজমুল ইসলাম, স্থানবাচক ক্রিয়াবিশেষণ। আচ্ছা, নাজমুল ইসলাম, আপনার জন্য একটা জোরে একটা হাততালি, থ্যাংক ইউ সো মাচ। আর একজন আনসার দিছে ক্রিয়াবিশেষণ, দুজনের জন্য জোরে একটা হাততালি। আর বাদ বাকি সবার আনসার ভুল, মানে কি ভুল। আচ্ছা, এখন আসেন যে ভাইয়া শুধু বিশেষণ দিলে হবে না, না শুধু বিশেষণ দিলে হওয়ার কোনো সুযোগ নাই এখানে, ঠিক আছে? আমার এখানে ক্রিয়াজাত বিশেষণে দিতে হবে, মানে ক্রিয়া বিশেষণেই দিতে হবে, ঠিক আছে? আপনারা নতুন বই এখন অনেকে ফলো করতেছেন না, এইটাই আমি বললাম যে নিউ ব্যাকরণ বই আমার ফলো করতে হবে, মাস্ট বি। কারণ এখান থেকে আমার একের পর এক প্রশ্ন আসতেছে, প্রশ্নের ধরন আপনার জানতে হবে। আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনি কোচিংয়ে ভর্তি হয়েছেন, ব্যাংক জব সম্পর্কে নতুন জানবেন, আপনার এই জিনিসগুলো জানা উচিত যে কোন টাইপের প্রশ্নগুলো আমার আসতেছে, ঠিক আছে? এখন দেখেন, মিছিলটি সামনে গেল, আমি আপনাকে এখন জাস্ট 5 সেকেন্ডের একটা টেকনিক দেখাবো, 5 সেকেন্ডের একটা টেকনিক দেখাবো। এই টেকনিক যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনি জীবনও ভুল হওয়ার কি এখানে সুযোগ নাই। 5 সেকেন্ডের একটা টেকনিক, জাস্ট একটু মনোযোগ দেন, এবং এই টাইপের বাক্যগুলো আপনি জীবনও ভুল হবে না। এবং ক্রিয়া বিশেষণ এতটা গুরুত্বপূর্ণ, যে এখান থেকে আমার প্রশ্ন কি আসতে পারে, মানে কি আসবেই, ঠিক আছে? ক্রিয়াকে কি, কখন, কিভাবে, কখন, কিভাবে, কোথায়, কেমন। কি বলেন তো? ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন, এই 4টা জিনিস দ্বারা প্রশ্ন করা বোঝাবে। কি কি বলেন তো? কখন, কিভাবে, কোথায়, কেমন। কিভাবে প্রশ্ন করা বোঝাবে বলেন? কখন, কিভাবে, কোথায়, কেমন। আবার বলেন, কিভাবে প্রশ্ন করা বোঝাবে? কখন, কিভাবে, কোথায়, কেমন। ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন দ্বারা প্রশ্ন করলে 100% আপনি ক্রিয়া বিশেষণ দিবেন, 100% আপনি কি দিবেন? ক্রিয়া বিশেষণ দিবেন। আবার বলতেছি, ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন দ্বারা প্রশ্ন করলে আপনি 100% কি দিবেন? ক্রিয়া বিশেষণ দিবেন। মিছিলটি সামনে এগিয়ে এলো, এ কোথায় এগিয়ে এলো? সামনে। আপনি কি আনসার করবেন? ক্রিয়া বিশেষণ। বুঝাতে পেরেছি নাকি পারি নাই বলেন? আপনি কি বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি, আমরা বুঝছি। উদাহরণ লিখি, টিপ টিপ বৃষ্টি পড়ছে। টিপ টিপ বৃষ্টি পড়ছে, বলেন। টিপ টিপ বৃষ্টি পড়ছে, এই কোন পদ বলেন? টিপ টিপ বৃষ্টি পড়ছে কোন পদ? চাইলেও আপনি এখন বলতে পারবেন না। আপনারা যদি কেউ বলা হয় আপনি ভুলে যান, তাও আপনি বলতে পারবেন না, কারণ আপনি টেকনিক অলরেডি জেনে গেছেন, ঠিক আছে? যে ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন দ্বারা প্রশ্ন করলে চিন্তা ছাড়াই কি বলেন তো? ক্রিয়া বিশেষণ। তাহলে টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিভাবে বৃষ্টি পড়ছে? টিপ টিপ বৃষ্টি পড়ছে। কেমন বৃষ্টি পড়ছে? টিপ টিপ বৃষ্টি পড়ছে। তাহলে কি আনসার হবে? ক্রিয়া বিশেষণ। কি আনসার হবে? ক্রিয়া বিশেষণ। আর কি ভুল হবে বলেন? আর ভুল হওয়ার সুযোগ আছে? যথাসময়ে কাজটি করবে, যথাসময়ে কাজটি করবে। কখন কাজটি করবে বলেন? কখন কাজটি করবে? যথাসময়ে কাজটি করবে। কখন কাজটি করবে? যথাসময়ে কাজটি করবে। তার মানে ক্রিয়া বিশেষণ। আমরা কি পারবো নাকি পারবো না বলেন? ক্রিয়া বিশেষণ থেকে ইসলামী ব্যাংক সহ যে কোনো ব্যাংকে প্রশ্ন আসলে আমরা কি পারবো নাকি পারবো না? এটার আনসার দেন। পারবো নাকি পারবো না? তাহলে 5 সেকেন্ডের পড়ানো ক্রিয়াকে কিভাবে, কখন, কোথায়, কেমন দ্বারা প্রশ্ন করা বোঝাবে। কিভাবে প্রশ্ন করা বোঝাবে? ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন। কখন, কিভাবে, কোথায়, কেমন। কখন, কিভাবে, কোথায়, কেমন। পারবো তো নাকি? আচ্ছা, তাহলে এই টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে, ঠিক আছে? পদ প্রকরণ থেকে আমাদের কোশ্চেন আসবেই, এবং নতুন ব্যাকরণ থেকে আমাদের এই প্রশ্নগুলো বারবার আসতেছে। হ্যাঁ, আমরা সবগুলো জিনিস এত সুন্দর করে টেকনিক্যালি পড়বো যেন আমাদের মাথায় থাকে, যেন আমাদের কি থাকে বলেন তো? মাথায় থাকে। 1 তারিখ ইসলামী ব্যাংকের এই সাজেশন ফলো করেন, কমন পড়ে যাবে, ঠিক আছে? আপনাদের একটা কথা বলি, যেই টপিকটা পড়বেন এই টপিকটা এত ভালো করে পড়বেন
একটাই টার্গেট থাকবে, এই টপিক থেকে প্রশ্ন আসলে আমাকে আটকাতে পারবে না, আমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, আপনার লাইফে বহু টিচার চেঞ্জ করছেন না, অনেক কোচিংয়ে পড়ছেন, অনেক টিচারের কাছে পড়ছেন, লাস্ট আপনি টার্নিং পয়েন্টে পড়েন, লাস্ট আমাদের কাছে পড়েন এবং আপনি ধরে নেন যে ভাইদের কাছে লাস্ট, এরপর আমার চাকরি লাগবে। টপিকটা শেষ করেন ভালো করে। আবারও বলতেছি, ভাইয়ারা কোনো টপিকে গ্যাপ রাখি না। অনেক সিনিয়র টিচার আছেন যারা কি করেন বলেন তো, টপিক পড়াইতে গিয়ে বহুত গ্যাপ রেখে দেয় যেন আপনি বারবার তার কাছে আসেন। একটা টপিকের গুরুত্বপূর্ণ জিনিস পড়াবে, কিন্তু কোশ্চেন তো বেসিক থেকেও আসতেছে, শুধু তো গুরুত্বপূর্ণ জিনিস থেকে আসে না। আপনার তো দরকার বেসিক টু অ্যাডভান্স। আপনার একটা টপিক যখন আপনার খাতার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে থাকবে, আপনি বারবার দেখবেন, আপনি তো 100% কমন পাবেন। তার মানে লাস্ট একটা অপশন, সেটা হচ্ছে টার্নিং পয়েন্টে আমি কি বাংলা শেষ করতেছি কিংবা অন্য সাবজেক্ট শেষ করতেছি, আমি যেন আর কোথাও না পড়ি, যেন না পড়া লাগে। এই জন্য টপিকটা ভালো করে আপনার কি করতে হবে, শেষ করতে হবে। তার মানে কি পদ প্রকরণ কমপ্লিট। পদ প্রকরণ থেকে কেমনে প্রশ্ন আসবে অলরেডি আমরা কি জেনে গেছি। শব্দের শ্রেণী বিভাগ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে কেমনে প্রশ্ন আসে, গঠন অনুসারে শব্দ, অর্থ অনুসারে শব্দ, উৎপত্তি অনুসারে শব্দ। বলেন তো অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থ অনুসারে শব্দ কত প্রকার? 5 প্রকার, 3 প্রকার। আচ্ছা আচ্ছা, তারপর 3 প্রকার আনসার ম্যাক্সিমাম দিচ্ছেন। ওকে ওকে, অভিজাত ভট্টাচার্য ভাইয়া লিখছেন 2 প্রকার। আচ্ছা আচ্ছা, ওদের দিকে স্যার লাইভ ক্লাস কয়টা থেকে শুরু হয়? আচ্ছা, লাইভ ক্লাস পর্যন্ত শুরু হয় না। ওকে, দেখেন কেউ আনসার দিচ্ছে 5টা, কেউ 3টা, কেউ 2টা, বাট যারা যারা 3টা আনসার দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আসেন যে আমরা এখানে কেমনে মনে রাখবো, এটা আপনি চাইলেও আর ভুলতে পারবেন না, খালি দেখেন না একটু। ঠিক আছে, মনে রাখার টেকনিক দেখেন। গদু, ঠিক আছে, তাহলে গঠন অনুসারে কয় প্রকার বলেন তো? গঠন অনুসারে 2 প্রকার। গৌদু কি গঠন অনুসারে 2 প্রকার। অতি, তাহলে অর্থ অনুসারে কত প্রকার বলেন তো? 3 প্রকার। অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। অর্থ অনুসারে কত প্রকার বলেন তো? 3 প্রকার। ঠিক আছে, তারপর উপা, উপা মানে কি বলেন তো? উৎপত্তি অনুসারে 5 প্রকার। উপা মানে কি? উৎপত্তি অনুসারে 5 প্রকার। কয় প্রকার? উৎপত্তি অনুসারে 5 প্রকার। ঠিক আছে, যদিও নতুন ব্যাকরণে এখন উৎপত্তি অনুসারে 4 প্রকার। নতুন ব্যাকরণে উৎপত্তি অনুসারে 4 প্রকার, আর পুরাতন ব্যাকরণে 5 প্রকার। তাহলে মনে রাখবো আমরা কেমনে? গদু, অতি, উপা। কেমনে মনে রাখবো? গদু, অতি, উপা। কেমনে মনে রাখবো? গদু, অতি, উপা। গদু মানে গঠন অনুসারে 2 প্রকার, অতি মানে অর্থ অনুসারে 3 প্রকার, উপা মানে উৎপত্তি অনুসারে 5 প্রকার। ভুল কি আর হবে? বলেন, ভুল হওয়ার সুযোগ আছে? এখন যদি প্রশ্ন করি অর্থ অনুসারে শব্দ কত প্রকার, আপনারা দেখবেন আর কখনো বলতেছেন না। গঠন অনুসারে শব্দ কত প্রকার, আর কখনো বলতেছেন না। উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, আর কখনো বলতেছেন না। এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে হচ্ছে আপনার অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ আর যুগ রূঢ় শব্দ। এখান থেকে আমাদের প্রশ্ন বেশি আসে, যেমন পঙ্কজ কোন শব্দ, জলদ কোন শব্দ। স্যার এক্সামে 4-5 আনস কোনটা দিব? এক্সামে 4 অথবা বুঝি নাই ভাই কোশ্চেন। ও 4 অথবা 5। আচ্ছা আচ্ছা, উৎপত্তি অনুসারে 4 আনসার দিবেন। নতুন ব্যাকরণ ফলো করবেন, সবসময় নতুন ব্যাকরণ ফলো করবেন, মাথায় থাকে যেন। ঠিক আছে, নতুন ব্যাকরণ আমরা ফলো করব। তারপর প্রশ্ন আসতে পারে যেমন পেয়ারা কোন ভাষার শব্দ, তারপর হচ্ছে আপনার কুপন কোন ভাষার শব্দ, তারপর হচ্ছে গ্যারেজ কোন ভাষার শব্দ। বলেন তো গ্যারেজ কোন ভাষার শব্দ? গ্যারেজ কোন ভাষার শব্দ বলতে পারবেন? গ্যারেজ কোন ভাষার শব্দ? কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, গ্যারেজ। গ্যারেজ হচ্ছে কি ফরাসি শব্দ। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, গ্যারেজ। গ্যারেজ কি বলেন তো? ফরাসি শব্দ। তার শব্দ শ্রেণী বিভাগটা আমাদের কাছে অনেক 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 ইম্পর্টেন্ট। ভালো করে, ফার্সি না ভাইয়া, লামিয়া, ফরাসি। ফরাসি মানে কি বলেন তো? ফ্রান্স। আর ফার্সি মানে কি? ইরান। ফার্সি মানে কি? ইরান। ফরাসি মানে কি? ফ্রান্স। মাথায় রাখেন। ঠিক আছে, তো শব্দ শ্রেণী বিভাগ আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। ওকে, তারপর 6 নম্বর হচ্ছে উপসর্গ। উপসর্গ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এখান থেকে প্রশ্ন আসার মতো অনেক 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 কিছু আছে। এখান থেকে প্রশ্ন আসার মতো কি আছে বলেন তো? অনেক কিছুই আছে। উপসর্গ থেকে কি প্রশ্ন আসার মতো কি আছে বলেন তো? অনেক কিছু আছে। চলেন আমরা দেখি উপসর্গ থেকে কি টাইপের প্রশ্ন আসে, একটু দেখে নিই। চলেন। উপসর্গ থেকে কি টাইপের প্রশ্ন আসে এগুলো একটু দেখেন। হ্যাঁ, প্রথমে আমি একটা প্রশ্ন দিলাম, অভিসার। বলেন অভি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এই প্রশ্ন যদি আসে
আপনারা কি আনসার করবেন? এবং এই টাইপের প্রশ্ন বারবার বারবার ব্যাংকে আসতেছে, বারবার আসতেছে। অভিসারের অভি কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলেন? অভিসারের অভি কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলেন? অভিসারের অভি কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলেন? এই যে কেউ দিছে সুন্দর, আচ্ছা আচ্ছা, ধান্য দিছে গমন, আচ্ছা একটু ফার্স্ট আনসার দেন। গমন একতা অর্থে, ওকে ওকে দেখি। আচ্ছা দেখেন এই প্রশ্নটা আপনার আসলো, তখন আমার কি অর্থ লিখতে হবে, এই জন্য আমার অর্থে পড়তে হবে। 3 টাইপের প্রশ্ন আসে, কোন উপসর্গ, কোন অর্থে ব্যবহার করা হয়েছে, আর কি একটি শব্দে অথবা একটি বাক্যে কয়টি উপসর্গ থাকে। একটি বাক্যে, একটি শব্দে কয়টি উপসর্গ অথবা একটি বাক্যে কয়টি উপসর্গ থাকে। তার মানে আমার এই টাইপটা একদম ভালো করে আত্মস্থ করতে হবে। অভিসার মানে কি জানেন? অভিসার হচ্ছে প্রেমিক প্রেমিকার মিলন স্থান, প্রেমিক প্রেমিকার মিলন স্থান, দ্যাট মিনস এটাকে বলা হয় অভিসার। তাহলে অভিসার কি অর্থে বলেন তো? গমন অর্থে। অভিসার কি অর্থে? গমন অর্থে। কি অর্থে বলেন তো? গমন অর্থে। যদি বলা হয় আগমন কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আগমন পারবেন? আগমন কি অর্থে ব্যবহার করা হয়েছে বলেন? আগমনের কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলেন? গমন মানে কি বলেন তো? যাওয়া। আগমন মানে কি বলেন তো? আসা। তাহলে যাওয়া আর আসা তার মানে কি বিপরীত। তার মানে কি বলেন তো? বিপরীত অর্থ বুঝেছে। কি বুঝেছে বলেন তো? বিপরীত। কি বলেন তো? বিপরীত। ঠিক আছে, তার মানে কোন অর্থে এটা আমাদের কি পড়তে হবে। তারপর ধরেন আমি একটা শব্দ লিখলাম সমবিব্যাহার। কি লিখলাম বলেন তো? সমবিব্যাহার। এই শব্দে কয়টি উপসর্গ আছে? আমাদের এখানে সন্ধির নামটা নিয়ে আসতে হবে। প্রথম হচ্ছে সম, একটা উপসর্গ। মর সাথে একটা ও আছে, ও আর ভি মিলে কি হয়ে গেছে? ওভি। ওভি কি আরেকটা উপসর্গ। বর সাথে জফলা আছে, জফলাটা কি রস্বীকার হয়ে যাবে, এটা আরেকটা উপসর্গ। তারপর কি আছে বলেন তো? আছে, এটা কি আরেকটা উপসর্গ। তাহলে কয়টা উপসর্গ বলেন তো? 4টা। কয়টা উপসর্গ? 4টা। তাহলে কি বলেন তো? সমবিব্যাহার। সমবিব্যাহার তাহলে কয়টা উপসর্গ বলেন তো? 4টা। সমবিব্যাহার কয়টা উপসর্গ? 4টা। সম, অভি, বি, আ। সম, অভি, বি, আ। কয়টা উপসর্গ বলেন তো? 4টা উপসর্গ। তার মানে এই টাইপের প্রশ্নগুলো আমরা কি উপসর্গ থেকে পাবো। এই টাইপের কোশ্চেনগুলো আমরা কোথা থেকে পাবো বলেন তো? উপসর্গ থেকে পাবো। ঠিক আছে, একটু ভালো করে পড়লে আমরা এখান থেকে পারবো। সমাস, এটা নিয়ে আর কি বলবো, প্রচুর 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 কথা এটা নিয়ে বলা যাবে, ক্লাসও করানো যাবে। বাট আমাদের টেকনিকগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে সমাস থেকে আমরা প্রশ্ন পারবো। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে 2-3টা প্রশ্ন দিই। বলেন তো অতিমাত্র কোন সমাস? অতিমাত্র কোন সমাস? মাত্র আছে। এখন আমরা জানি মাত্র থাকলে নিত্য সমাস, বাট এটা কি নিত্য সমাস কি না, এটা আনসার দেন। কর্মধারয়, কর্মধারয়। আচ্ছা, লামিয়া তালুকদার, ভেরি গুড। লামিয়া আপু অনেক ভালো পারতেছেন। তারপর সামাহা, ওরে নাম রে ভাই উচ্চারণ করতে পারে না, অভ্যয়ভাব। আচ্ছা ভেরি গুড, মেহিদি অভ্যয়ভাব। হ্যাঁ, অতিমাত্র মাত্র আছে কিন্তু নিত্য সমাস না। এটাকে বোঝায় মাত্রাকে অতিক্রান্ত। কি বোঝায় বলেন তো? মাত্রাকে অতিক্রান্ত। মাত্রাকে কি বোঝায়? অতিক্রান্ত। দ্যাট মিনস এটা কোন সমাস বলেন তো? অব্যয়ভাব। কোন সমাস? অব্যয়ভাব। কোন সমাস? অব্যয়ভাব। অব্যয়ভাব সমাস। ঠিক আছে, আচ্ছা আরেকটা যদি শব্দ দিই, যেমন দিলাম আপনার অন্তরীপ। কোন সমাস বলেন তো? অন্তরীপ কোন সমাস? অন্তরীপ কোন সমাস? অন্তরীপ কোন সমাস? অন্তরীপ কোন সমাস? একটু দ্রুত আনসার দেন। হ্যাঁ, নিপাতনের সিদ্ধ বহুব্রী। আচ্ছা, একজন বলছেন নিপাতনের সিদ্ধ বহুব্রী। ওকে, বাকিরা কই? আচ্ছা, এখান থেকে অন্তরীপ আমি জাস্ট একটা লাইন পড়াবো। এই লাইনটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এই নিপাতনের সিদ্ধ বহুব্রী নিয়ে আপনার কোনো ঝামেলা নাই। ঠিক আছে, লাইনটা কি বলেন তো? জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। লাইনটা কি বলেন তো?
জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। এই লাইনটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে নিপাতন সিদ্ধ বড়ি আপনি কখনোই কি ভুলবেন না, কখনোই ভুলবেন না। লাইনটা কি বলেন তো, আমার সাথে বলেন। জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। লাস্ট আমার সাথে বলেন, জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। এটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এইটাই কি নিপাতন সিদ্ধ বহুব্রী, এটাই কি নিপাতন সিদ্ধ বহুব্রী। মনে কি থাকবে নাকি থাকবে না বলেন, মনে কি থাকবে? তাহলে সমাস থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে, অনেক টাইপ প্রশ্ন আসতে পারে। আমরা এটা সমাসের ক্লাস যখন নিব তখন আমরা কি বিস্তারিত আলোচনা করে দিব ইনশাল্লাহ। ওকে, 8 নম্বর দেখেন উচ্চারণ। 8 নম্বর কি বলেন তো, উচ্চারণ। 8 নম্বর কি উচ্চারণ। না ভুলে যাব স্যার, ভুলা যাবে না, ভুলে যাওয়ার জন্য ক্লাস করাচ্ছি না ভাইয়া, মনে রাখতে হবে, ঠিক আছে? ধরুন আমি বললাম পদ্মা, এটার উচ্চারণ কি বলতে পারবেন আপনার? যদি ম ফলা শেষে থাকে, ম ফলার যে পূর্বে বর্ণ থাকবে এটা দ্বিত্ব উচ্চারিত হবে। তাহলে দ কয়বার উচ্চারিত হবে? দ্বিত্ব। আর মাস্ট বি ম ফলা তুলে দিয়ে আমাদের একটা চন্দ্রবিন্দু দিতে হবে। কি দিতে হবে? চন্দ্রবিন্দু। আর এইটাই আমরা ভুল করি। তাহলে কি হবে বলেন তো? পদ্মা। কি হবে? পদ্মা। কি হবে? পদ্মা। এই তো আমাদের আনসার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো? আনসার হয়ে গেছে। আমরা এই জায়গায় সবচেয়ে ভুল করি এরকম, যেমন হচ্ছে আপনার পুনো পুনো, এটার উচ্চারণ লিখতে পারবেন আপনারা? পারবেন? পুনো পুনো অনেকে পারবো না। কেন? কারণ এটার রুলসটা হচ্ছে বিসর্গ যদি শব্দের মাঝখানে থাকে, বিসর্গ যদি শব্দের মাঝখানে থাকে তাহলে এর পরের বর্ণ দ্বিত্ব উচ্চারিত হবে। কি উচ্চারিত? দ্বিত্ব, দুইবার। তার মানে কি হবে বলেন তো? পুনঃ পুনঃ। বলেন তো কি হবে? পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ। কি হবে? পুনঃ পুনঃ। না ভাইয়া মেহেদি, ওটা নিপাতন সিদ্ধ বহুব্রী হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাখ্যা পরে দেওয়া যাবে ক্লাসের মধ্যে। আমি যদি আরেকটা শব্দ দিই, অবিশ্বাস। আমরা অনেকে জানি যে উচ্চারণের ক্ষেত্রে অটা উকার হয়ে যায়, কিন্তু যদি নেগেটিভ অর্থ বোঝায় তাহলে অটা অই থেকে যায়। এই রুলসটা আমরা অনেকে জানি না। যদি নেগেটিভ অর্থ বোঝায় অটা কি অই থেকে যায়, তাহলে অবিশ্বাস কি হবে বলেন তো? অবিশ্বাস। কি হবে? অবিশ্বাস। কি হবে? অবিশ্বাস। অবিশ্বাস। ক্লিয়ার? মনে কি থাকবে নাকি থাকবে না? তাহলে উচ্চারণ থেকে এই টাইপের প্রশ্নগুলো কি আমরা একটু বেশি পাবো, এই টাইপের প্রশ্নগুলো। ওকে, 9 নম্বর অক্ষর অভিধান। অক্ষর কি? অক্ষর যে একদম সহজভাবে যদি বুঝাই তাহলে একটি শব্দ যদি আমরা বাংলিশ করে লিখি কিংবা টেক্সট আকারে লিখি, তার মানে যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা কি হয়ে যাবে? অক্ষর হয়ে যাবে। যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা অক্ষর হবে। আর যদি ভাওয়েল দুইটা একসাথে থাকে তাহলে অক্ষর একটা ধরবো। অক্ষর কয়টা ধরবো? একটা ধরবো। যেমন আমরা যদি লিখি তামিম, ঠিক আছে? তাহলে TAMIM, তামিম। তাহলে ভাওয়েল কয়টা? দুইটা। অক্ষর কয়টা বলেন তো? দুইটা। ক্লিয়ার? যদি লিখি ভাই, ঠিক আছে? তাহলে BHAI, ভাই। তাহলে ভাওয়েল কয়টা? দুইটা একসাথে। তাহলে অক্ষর কয়টা বলেন তো? একটা। তাহলে যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা অক্ষর হবে, আর ভাওয়েল দুইটা একসাথে থাকলে অক্ষর কয়টা ধরবো? একটা। কয়টা ধরবো? একটা। যেমন আমরা যদি লিখি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তাহলে কি দাঁড়ায় দেখেন তো? বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, BISSHOBIDDALOY। তাহলে আই একটা, ও একটা, আই একটা, এ একটা, ও একটা। কয়টা হলো? 5টা। তাহলে অক্ষর কয়টা? 5টা। অভিধান কি? অভিধান হচ্ছে বাংলা ডিকশনারি, ইংলিশ না। বাংলা ডিকশনারিতে আমাদের সিরিয়ালটা এটা একটু কেমন জানি দেয়া, ঠিক আছে? এটা ধরেন প্রথম হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণের পর কি? অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, আর অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দুর পর ব্যঞ্জনবর্ণ। নর্মালি অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু কোথায়? ব্যঞ্জনবর্ণের শেষে, কিন্তু অভিধানে স্বরবর্ণের পরে চলে আসছে। এবং এখান থেকে আমাদের লাস্ট বিশেষ একটা প্রশ্ন আসছে, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু স্থান অভিধানে কোথায়? স্বরবর্ণের শেষে, স্বরবর্ণের শেষে। ক্লিয়ার? এটা হচ্ছে অভিধান এবং খুব সহজ। আজকে তো আর দেখাতে পারবো না, বাট আমরা ক্লাসে কি করবো? সুন্দর করে দেখাই দিব আপনাদের। হ্যাঁ, আচ্ছা। কারক বিভক্তি। কারক বিভক্তি থেকে অনেকভাবে প্রশ্ন আসে। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি যে ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, অথবা কি ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে। দুইটা দিয়ে আমার কি আছে বলেন তো? ছাদ উল্লেখ আছে। কি উল্লেখ আছে? ছাদ উল্লেখ আছে। এখন কোনটা কোন কারক? কোনটা কোন কারক? ঠিক আছে, ছাদে বৃষ্টি পড়ে, এটা হচ্ছে কোথায় বৃষ্টি পড়ে? ছাদে। কোথায় তারা প্রশ্ন করতেছে এবং কি বোঝাচ্ছে বলেন তো? প্লাস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? প্লাস বোঝাচ্ছে। যেহেতু প্লাস বোঝাচ্ছে তার মানে এটা কি করণ?
অধিকরণ কারক। কি বোঝাচ্ছে বলেন তো? অধিকরণ কারক। তাহলে প্লাস বুঝলে কি হবে? অধিকরণ। ছাদে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, তাহলে এটা কি বোঝাচ্ছে? মাইনাস বোঝাচ্ছে। তাহলে এটা কোন কারক? অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। তাহলে প্লাস বুঝালে অধিকরণ আর মাইনাস বুঝালে অপাদান। ছাদ থেকে পানি পড়ে, ছাদে পানি পড়ে মানে কি? ছাদ থেকে পানিটা নিচে পড়তেছে, মাইনাস বুঝাচ্ছে অপাদান কারক। তাহলে প্লাস বুঝালে অধিকরণ, মাইনাস বুঝালে কি? অপাদান। ঠিক আছে, এবং বিস্তারিত পড়ার কি সুযোগ আছে আমরা ক্লাসে পড়ে নিব। ওকে। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়ের মধ্যে আছে আপনার কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা, সংস্কৃত, বিদেশি। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম প্রকৃতি কাকে বলে, প্রত্যয় কাকে বলে, কৃত প্রত্যয় কাকে বলে, তদ্ধিত প্রত্যয় কাকে বলে, নাম প্রকৃতি কাকে বলে, ক্রিয়া প্রকৃতি কাকে বলে, এই জিনিসগুলো জানি না বলে প্রকৃতি প্রত্যয় আমাদের কাছে কঠিন লাগে। এবং কোন শব্দ থেকে কোন শব্দ উৎপত্তি হয়েছে, যেমন আমি লিখলাম একটা শব্দ উক্তি। কি লিখলাম বলেন তো? উক্তি। এটা ভাঙলে আমরা কি পাবো? বচ প্লাস কয়তর অস্বীকার, বচ প্লাস কয়তর অস্বীকার। এই যে বচটা কোত্থেকে আসছে? কথা বলা টাইপের যত শব্দ আছে, কথা বলা টাইপের যত শব্দ আছে সব আসছে বচ থেকে। কোত্থেকে? বচ থেকে। তার মানে উক্তিটা ভাঙলে আমরা কি পাবো? বচ যোগ কয়তর অস্বীকার আমাদের কি করতে হবে? দিতে হবে। তার মানে কোত্থেকে আসছে শব্দটা, এটা যখন আমরা কি করব বলেন তো? ক্লাস করব, তখন আপনাদেরকে বিস্তৃত আমি কি করব? বুঝাই দিব। ঠিক আছে। অপপ্রয়োগ, অপপ্রয়োগ জিনিসটা কি? যে আমরা মাঝে মাঝে কি করি বলেন তো? বাক্যের মধ্যে কি শব্দ ভুল করে থাকি। কি থাকি? ভুল করে থাকি। যেমন আপনি সপরিবারে আমন্ত্রিত, এই বাক্যটা আমরা ম্যাক্সিমাম বিয়ের কার্ডের মধ্যে লিখি, রাইট? আপনি সপরিবারে আমন্ত্রিত কিসের কার্ডের মধ্যে লিখি বলেন তো? বিয়ের কার্ডের মধ্যে। বাট এটা কি ঠিক নাকি ভুল? ঠিক নাকি ভুল? স শব্দের অর্থ নিজ। যদি বফলা থাকে তাহলে কি বলেন তো? নিজ। আর যদি বফলা না দেই তাহলে সহ। বফলা না দিলে কি? সহ। তাহলে আপনি সপরিবারে, এইটাই তো লেখা থাকে বিয়ের কার্ডে। বাট এটা দ্বারা অর্থ কি বোঝায়? যে আপনি নিজ পরিবারে আমন্ত্রিত, মানে আপনি আপনার পরিবারেই বাসা, মানে কি দুপুরে দাওয়াত খাবেন, আমার বাসায় আসার কোনো প্রয়োজন নাই। তার মানে বফলা কি আমরা দিব? না। তাহলে বফলা দেওয়া যাবে না। তাহলে কি হবে বলেন তো? আপনি সপরিবারে আমন্ত্রিত, তার মানে কি? পরিবার সহ। সপরিবারে মানে কি? পরিবার সহ আমন্ত্রিত। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি নাকি বুঝি নাই বলেন? আচ্ছা বলেন। সূর্য উদয় হয় নাকি উদিত হয়? সূর্য উদয় হয় নাকি উদিত হয়? বলেন তো দেখি, উদয় হয় নাকি উদিত হয়? ইহা প্রমাণ করো নাকি প্রমাণিত করো? বলেন। আচ্ছা দেখেন, একদম সহজ। বাক্যের শেষে যদি হয়, হয়েছিল, হচ্ছে, হবে থাকে, তাহলে এর আগে ইত যুক্ত হবে। বাক্যের শেষে যদি হয়, হয়েছিল, হচ্ছে, হবে থাকে, তাহলে এর আগে ইত যুক্ত হবে। তাহলে কি দেখেন, হয় আছে, তাহলে কি হবে? ইত হবে। উদিত কি হবে? ইত হবে। আর বাক্যে যদি করা, করেছিল, করছে, করবে থাকে, তাহলে এর আগে ইত যুক্ত হবে না। তাহলে কি হবে? প্রমাণ হবে। কি হবে বলেন তো? প্রমাণ হবে। কি হবে বলেন তো? প্রমাণ হবে। কি হবে? প্রমাণ হবে। ইহা প্রমাণ করো, প্রমাণ করো। তাহলে হয় থাকলে ইত, আর হয় না থাকলে কি? করো থাকলে কি? ইত হবে না। ইত হবে না। মনে থাকবে? আবার বলতেছি, যদি বাক্যে সে হয় থাকে তাহলে এর আগে ইত যুক্ত হবে, আর যদি হয় না থাকে, করো থাকে, তাহলে ইত হবে না। ইত হবে না। এই টপিকগুলো তো আপনারা সবই জানেন। সন্ধি থেকে তো আমরা কি পড়বো? তৎসম শব্দের কি বাংলা, সংস্কৃত, বিদেশি, তিনটাই ভালো করে পড়লে আমাদের কি কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল আমাদের ব্যাকরণের টোটাল আলোচনা। কিসের আলোচনা বলেন তো? ব্যাকরণের টোটাল আলোচনা। একটু সাহিত্যটা এক পাশে লিখেন আর বিরোচনটা এক পাশে লিখেন। ঠিক আছে, সাহিত্য থেকে আমরা কি কি কমন পাবো দেখেন, কি কি পড়বো এটাকে দেখেন। প্রথমে পড়বো নজরুল, তারপর পড়বো কি বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো করে পড়বো, একদম বিস্তৃত। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 3 নাম্বার পড়বো হচ্ছে আপনার পত্র পত্রিকা। কি পড়বো বলেন তো? পত্র পত্রিকা। 4 নাম্বার পড়বো আপনার উপাধি ছদ্মনাম। কি পড়বো বলেন তো? উপাধি আর ছদ্মনাম। 5 নাম্বার কি পড়বো বলেন তো? 5 নাম্বার পড়বো হচ্ছে আপনার প্রাচীন যুগ, মধ্যযুগ। প্রাচীন যুগ ও মধ্যযুগ, প্রাচীন যুগ ও মধ্যযুগ। পিএসসি কর্তৃক 11 জন লেখক। পিএসসি কর্তৃক 11 জন লেখক। 11 জন লেখক। তারপর কি
বাংলাদেশের মুসলিম যে কবিরা আছে ফরুক আহমদ কাইকুবাদ, হ্যাঁ মুসলিম কবি। এখন এখান থেকে আমাদের প্রশ্ন বেশি আসতেছে, এখন আমাদের কি এখান থেকে প্রশ্ন বেশি আসতেছে, এখন এখান থেকে আমাদের কি প্রশ্ন বেশি আসতেছে। তারপর লিখেন বিরোচন, কি লিখবেন বলেন তো? বিরোচন। দেখেন এক কথায় প্রকাশ, দুই নম্বর কি সমার্থ শব্দ, তিন নম্বর কি বিপরীত শব্দ, চার নম্বর কি বাগধারা, পাঁচ নম্বর কি পারিভাষিক শব্দ। তাহলে এটা হচ্ছে আমাদের সাহিত্য, এটা কি বলেন তো? বিরোচন। এটা সাহিত্য, এটা কি বলেন তো? বিরোচন। তাহলে সাহিত্য থেকে আমার এই জিনিসগুলো খুব ভালো করে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। নজরুল, রবীন্দ্রনাথ, দুইটা কোশ্চেন কি আমাদের এখান থেকে চলে আসতে পারে। পত্রপত্রিকা থেকে একটা কোশ্চেন আসবে। উপাদেয় ছদ্মনাম থেকে আমরা কি সাহিত্য, এগুলি কি পরীক্ষার জন্য যথেষ্ট না? ভাই এগুলো যথেষ্ট না, কিন্তু এটা আমার সাজেশনমূলক, বুঝছেন? যে এটা আগে শেষ করি, করলে আমি একটা মার্কস পেয়ে যাব। 10 নাম্বার আসলো, 9 নাম্বার আসলো, আমি এখানে 6 পেয়ে যাব, 7 পেয়ে যাব, বুঝছেন? এটা হচ্ছে কি সাজেশন। এটাকে শেষ করে যদি সময় পান তাহলে বাকিগুলো পড়বেন। পড়ছেন মনে নাই, এই পড়া লাগবে না, এই পড়া লাগবে না, এগুলো ভালো করে শেষ করেন, ঠিক আছে? নজরুল, রবীন্দ্রনাথ, পত্রপত্রিকা, উপাদেয় ছদ্মনাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, পিএসসি কর্তৃক 11 জন লেখক, মুসলিম কবি, এগুলো পড়লে আমরা আশা করতেছি 7 অথবা 8 মার্কস পেয়ে যাব, 7 অথবা 8 মার্কস পেয়ে যাব। বিরোচন, এক কথায় প্রকাশ, সমার্থ শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, খুব ভালো করে পড়লে আমরা এখান থেকে প্রশ্ন 100% কমন পাবো, 100% কমন পাবো, ঠিক আছে? এবং এই জিনিসগুলো আপনার কি নিজে নিজে পড়তে থাকেন, এখন থেকে পড়া স্টার্ট করে দেন, এখন থেকে পড়া স্টার্ট করেন। প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কি আসে বলেন তো? প্রশ্ন আসে। প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কি আসে বলেন তো? প্রশ্ন আসে, ঠিক আছে? এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সবই কি বুঝতে পেরেছি আমরা? আজকের ক্লাসটাই ছিল বেসিক ক্লাস, যে কি টাইপের কোশ্চেনগুলো আমরা পড়বো, কিভাবে আমরা আনসার করব, ঠিক আছে? সবাই কি বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে কি? সামনে ইসলামী ব্যাংকের পরীক্ষার প্রশ্নগুলো এই প্যাটার্নই আসবে, হ্যাঁ এই প্যাটার্নে একটু পড়ে নিন, আপনারা রিভিশন দিয়ে নিন আর কি, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? পিএসসির 11 জন লেখক গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন, হ্যাঁ ওই 11 জন লেখক একটু নোট করে পড়ে নেবেন। আমি তো পড়াবো, আমাদের 7 নাম্বার লেকচারে আছে, আমি পড়াই দিব, সমস্যা নেই। স্যার ডেইলি পড়াশোনা কিভাবে করব গাইড করেন, ক্লাসরুমে যেদিন ক্লাস স্টার্ট করবো ওই দিন করবো, ঠিক আছে? আজকে না। নোটের পাশাপাশি কোনো বই সাজেস্ট করবেন না, নোটের পাশাপাশি বিগত বছরের প্রশ্ন, আমার নোট লেকচার শিট, পাশাপাশি বিগত বছরের প্রশ্ন, 100% কমন পাবেন, 100% কমন পাবেন, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আবারও বলতেছি, যেটা পড়বেন পড়ার মতো, না পড়লে নাই, আগে বাদ দিবেন, ভয় পায় লাভ নাই, যেটা পড়বেন পড়ার মতো। ইসলামী ব্যাংক এক্সামে এমসিকিউ রিটার্ন দিনে আসবে, একই দিনে হবে, এটা একটু নেক্সট আপনারা হচ্ছে সুমন ভাইয়ের ক্লাসটাতে আপনি একদম বিস্তারিত পেয়ে যাবেন, এটা হ্যাঁ বলে দিবে মেহেদি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকুক, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসরুমে। স্যার পাঞ্জাবিটা কোথা থেকে নিয়েছেন? সেরা হয়েছে স্যার। আল্লাহ রে, এটা কি কোশ্চেন ছিল ভাই? আচ্ছা, বিগত সালের কোশ্চেনের জন্য কোন বই নিব বলে দিব, ক্লাসরুমে বলে দিব, হ্যাঁ? তাহলে আজকে আমরা একটা কি ওভারঅল একটা সাজেশন পেয়েছি তো, আজকের পর থেকে বাংলা আপনার কাছে টেনশন লাগবে না তো, চিন্তা করা লাগবে না তো। দীর্ঘ 10 বছর পর বাংলা ক্লাস করে ভালো লাগলো। ঐশী রহমান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার কমেন্ট, ভেরি গুড। এবং ক্লাসরুমে আপনি আরো মজা পাবেন, ঠিক আছে? জাস্ট একটু বিস্তারিত ক্লাস করতে হবে, ওকে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ক্লাসরুমে। বন্ধু বান্ধব সহ সবাইকে ডেকে নিয়ে টার্নিং পয়েন্টে আসেন। এবং আমি তো পরিচয় দেই না, আমি আপনাদের মিজান ভাইয়া, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখন একটা কলেজে আছি লেকচারার হিসেবে, পাশাপাশি আরও ভালো জব নেওয়ার জন্য ট্রাই করতেছি, দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ? তো দেখা হবে আপনাদের সাথে ক্লাসরুমে, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।